বিএনপি একটা তো পলিটিক্যাল পার্টি, তাদের তো নিজস্ব একটা পলিটিক্স আছে। আপনি যত কিছুই বলেন তারা তো তাদের পলিটিক্সের কথাই বলবে। সংস্কার প্রস্তাব যেগুলো আসছে বাংলাদেশে, আমি তো মনে করি যে বিএনপি তো একটা সংস্কার প্রস্তাব দিয়েছে এবং সেটা 31 দফা সংস্কার প্রস্তাব, এটার সঙ্গে তো আপনারাও আছেন, একসঙ্গে সবাই মিলে দিয়েছেন। সেই প্রস্তাব নিয়ে প্রস্তাবটা প্রকাশিত হওয়ার আগেও অনেক গবেষণা হয়েছে, ওনারা করেছেন। করার পর সরকার আবার কিছু সংস্কার কাজ করতেছে এবং সরকারের এই সংস্কার কাজগুলো কারা করতেছে বিষয়গুলো যদি খেয়াল করেন, সরকার মনে করেছে এই ক্ষেত্রে এই লোকগুলো এক্সপার্ট। কে মনে করেছে? সরকার মনে করেছে। ঠিক আছে, ওই এক্সপার্টগুলো কিন্তু ওনারা নির্বাচন করেছেন, কারোর সঙ্গে আলাপ করে করেন নাই। কিন্তু বড় জোর আলাপ করে থাকলে ওনাদের সচিবদের সঙ্গে, মানে আমলাদের সঙ্গে আলাপ করে এই সংস্কার কমিশন করেছেন। এখন ওনারা সময় লাগাচ্ছেন কি লাগাচ্ছেন না, কি হবে না হবে আগাম মন্তব্য করতে চাই না। তবে নমুনা আমার কাছে পছন্দ না, যে নমুনা তারা করতেছে তাই আমি খুব একটা হ্যাপি না। তারপরেও তারা একটা প্রস্তাব আকারে প্রকাশ করবে। আমার কাছে দুই একটা ছাড়া বাদ দেয় এগুলো আপ্লুত বার করা হয় না। হয়তো বলবেন যে বেটা তুই কি বুঝোস, তুই কি সংবিধান বুঝ? আমি বুঝি না, আমি তো গণমাধ্যম বুঝি, গণমাধ্যম তো বুঝি রে ভাই। 35 বছর ধরে এখানেই তো আমি হাঁটাহাঁটি করতেছি। গণমাধ্যমে যে সংস্কার কমিশন করছে এটা কোনো কমিশনই হয় নাই। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, একজন লোক আপ্লুত মার্ক না, দুই একজন লোক ছাড়া। কেন হচ্ছে না মাসুদ কামাল? এখন তারা জানে না, প্রেস সচিব যেমন বলেছেন যে তাদের তো পলিটিক্যাল ব্যাগেজ, আমি বলি ভাই তারা চেনে না, তারা জানে না, তারা পরিচিত লোকের মধ্যে খুঁজছে। যে যারা আমি বানাবো মেম্বার, এরা সবাই জয়েন্ট সেক্রেটারি ট্রান্সেক্রেটারি পদ পাবে, 3-4 মাসটা বেতন পাবে, আর এটা খুঁজছে। এদের মাথায় দেশ নাই, এদের মাথায় জনগণও নাই। ডক্টর ইউনূস যে কমিশন করছে, যে উপদেষ্টা মণ্ডলী করছে, এটা কি কারণে হয়েছে? এর যে যোগ্য লোক বাংলাদেশে নাই। আমি দেখে প্রথম দিনই বলছিলাম, খুব খারাপ একটা মন্তব্য করছিলাম আমি, কিন্তু মন্তব্য করছিলাম সেটা কি, যে এই লোকগুলি যে আপনি একটা পিকনিক বন্ধ করতে পারবেন না সফলভাবে, এরা চালাবো দেশ। এবং সেটা প্রমাণে হচ্ছে, তারা জানে না কিছু, তারা মানে অথর্ব কিছু লোককে এখানে নিয়ে আসছে তারা সে। এবং এখন দেখেন কি করতেছে, যা বলছি হুব তারা কি দেশ চালাতে পারতেছে? বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন নিয়ে এর আগে কোনো দ্বিতীয় সরকার আসে নাই। ৭১-এর পরে বঙ্গবন্ধু সরকার এত সমর্থন পায় নাই। বঙ্গবন্ধু প্রথম দিন থেকে জাসদের বিরোধিতার মধ্যে ছিল। এই সরকারকে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, প্রত্যেকটা মানুষ সমর্থন করছে। সেই সমর্থন বহন করার ক্ষমতা এই সরকারের ছিল না। কতগুলি অথর্ব লোককে নিয়ে আসছে, বৃদ্ধ লোককে নিয়ে আসছে, দেশ চালাতে তারা পারছে না। কিন্তু তারা বানাইছে সংস্কার কমিশন। তাহলে তরুণদের ব্যাপারে বলা হচ্ছে তারা তরুণ, তাদের অভিজ্ঞতা নেই। উপদেষ্টাদের ব্যাপারে বলা হচ্ছে তারা বেশি বয়স্ক, তারা তাহলে আসলে কারা? তাহলে আপনি দেখেন, আপনি বললেন তরুণ কম অভিজ্ঞ, এরা বেশি বয়স্ক, নড়তে চড়তে পারেন, তো মাঝখানে গ্রুপটা কই গেল? ওটা নিয়ে আসেন, ওদেরকে আনেন, প্রবলেম তো নেই, ওরাই চালাবে দেশ। আসলে ওরকম এটা হয় কি, একটা ব্লেন্ডিং লাগে, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে একটা ব্লেন্ডিং লাগে, যে অভিজ্ঞতাও থাকবে। আচ্ছা আপনি বলেন তো, আপনাকে মেডিকেল সায়েন্সে অথবা যে কোনো একটা ইউনিভার্সিটিতে যে খুব ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, একদম চমৎকার স্টুডেন্ট, এর চেয়ে ভালো স্টুডেন্ট ওই ইউনিভার্সিটিতে আসে না। আর তাকে যখন পাস করবে, তাকে যখন আপনি শিক্ষক বানাবেন, কি বানাবেন? প্রথমে তাকে লেকচারার বানাবেন নাকি প্রফেসর বানাবেন? লেকচারার। কেন প্রফেসর বানাবেন না কেন? সে তো মেধাবী, কি করে বানাবেন না? বলবেন যে ভাই মেধাটাই ইম্পর্টেন্ট না, অভিজ্ঞতাটাও ইম্পর্টেন্ট। সেই অভিজ্ঞতা অর্জনের জন্য সে একদিন প্রফেসর হবে, কিন্তু সেই অভিজ্ঞতার স্টেজগুলো পার হতে হবে। তো আপনি তো ওই কাজ করছেন, মন্ত্রী বানিয়ে দিচ্ছেন মানে দিচ্ছেন, দেন, অসুবিধা নেই, আমার ওটা মাথায় খামাচ্ছি না আমি। কিন্তু এই টিমটা আমার কাছে ক্যাপেবল মনে হয় নাই। এখন কি হচ্ছে, আমি যে কারণে বলি আপনাকে, আপনি একটা সংস্কার করবেন, সেই সংস্কারে মানে আপনি যদি প্রথম থেকে যদি পলিটিক্যাল পার্টিগুলির প্রতিনিধি নিয়ে আসতেন, তাহলে কি হতো? তারা কিন্তু আলোচনা করে, ওখানে তাদের একটা পার্টিসিপেশন থাকতো। এখন পলিটিক্যাল পার্টি বাদ, কাদের নিয়ে আসছেন? বিদেশ থাকে, দেশে আসছে জ্ঞান দেওয়ার জন্য, বিদেশি লোক নিয়ে আসছেন, কিছু বিদেশের নাগরিক, তাকে নিয়ে আসছেন আপনি এখানে। আমার দেশের সংবিধান বানাই দেব, বা এই দেশে কি একদম কেউ নাই? কেউ নাই। মিডিয়া ঠিক করে দেবো, নিয়ে আসছেন এক লোক ইংল্যান্ড থেকে, সে মিডিয়া ঠিক করে দেবো। আমার দেশে মিডিয়ার সম্বন্ধে তার কোনো ধারণা আছে? কোনো ধারণা আছে? এইখানে কি সে একটা গার্ডেন বানাবো? কি রে ভাই, শুনতে খারাপ শোনা যায়, বাট দিস ইজ রিয়েলিটি। আপনি কাদেরকে নিয়ে আসছেন? এরা করবে
সংস্কার কমিশন, আচ্ছা করুক, করার পর যখন আপনি পলিটিক্যাল পার্টির সঙ্গে বসবেন, পলিটিক্যাল পার্টি যখন বলবে তুমি এটা করছো, আমার তো এই প্রস্তাব আগেই আছে, এটা খারাপ কি, এটা খারাপটা কি তুমি প্রমাণ করো, প্রমাণ করতে পারবে। যদি আগে যাদেরকে নিয়ে নিত তাহলে আলোচনার মাধ্যমে প্রস্তাব হতো একটা। এখন এই প্রস্তাব হবে, পলিটিক্যাল পার্টির লোকের সঙ্গে বসবে, কাটাছেড়া হবে, মারামারি হবে, ধাক্কাধাক্কি হবে, অনেক কিছু হবে। হওয়ার পর কী হবে, সময়তে হবে, ক্ষেপণ হবে, এভাবে সময় ক্ষেপণ হবে। 5 মাস চলে গেছে, 5 মাস চলে গেছে, কি করছে বুঝান আপনি? তাহলে বিএনপি যেই সময়ে নির্বাচনের কথা বলছে আর 6 মাস পরে, এটা যৌক্তিক সময় দেয়া হচ্ছে বলে মনে করেন আপনি? 5 মাস অলরেডি তারা পেয়েছে। দেখেন, আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আমি আপনাকে বলি, আমি মনে করি ডক্টর ইউনূস দুইটা অপশন দিচ্ছে। একটা হলো যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয়, সংস্কার যে পন্থ হয়েছে এটা নিয়ে এসে এই বছরের শেষ দিকে ইলেকশন দিবে। আর একটা প্রস্তাব হলো 1.5 বছর প্রত্যাশিত সংস্কার, উনি বলছেন শব্দটা, তার মানে কার প্রত্যাশা? ওনার প্রত্যাশা। ওকে ফাইন। আমার কথা হলো যদি এই ধরেন আগামী মাস থেকে ফেব্রুয়ারি থেকে সবার সঙ্গে বসলো, বসার পর আলোচনা করলো, কতদিন সময় লাগতে পারে? 2 মাস, 3 মাস? 3 মাস লাগান আপনি। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে সংস্কার প্রস্তাব কমপ্লিট। তারপরে মনে করেন ড্রাফটিং করবেন, আরও 1 মাস নেন, মে মাসে সব কমপ্লিট। আর কি লাগে? ভোটার তালিকা, ইলেকশন কমিশন আগেই বলে দিয়েছে তারা মার্চের মধ্যে ভোটার তালিকা বানিয়ে ফেলাবে। তাহলে সংস্কারও কমপ্লিট, মার্চের মধ্যে ভোটার তালিকাও কমপ্লিট। আপনি ইলেকশনের জন্য আরও 1 বছর নেবেন কেন? কী কারণে নেবেন? আপনি তো পারতেছেন, আপনি কোনো ম্যান্ডেট ছাড়াই আপনি ভ্যাট বাড়াচ্ছেন 100টা আইটেমে। এই ম্যান্ডেট আপনি কে দিচ্ছে 100টা আইটেমে ভ্যাটের সম্পর্ক শুল্ক বাড়ানোর জন্য? জি, আপনার তো কোনো ম্যান্ডেট নাই। একই ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, ধরেন জামাত ক্ষমতায় আসলো, হাইপোথেটিক্যালি ধরেন আপনি জামাত ক্ষমতায় আসলো, জামাত কিন্তু একটা ভ্যাট বাড়ানোর সময় 5 বার চিন্তা করবে যে আগামী বছর কিন্তু আমাকে এই পাবলিকের কাছে যাইতে হবে। পাবলিক আমাকে প্রশ্ন করবে তুমি ভ্যাট কেন বাড়াইছো, আমি কি জবাব দেবো? ডক্টর ইউনূসের করে এই ধরনের কোনো জবাব দিতে ব্যবসা আছে? আছে কিছু? কিচ্ছু নাই। ইচ্ছা হলো বাড়াই দিল। ভাই আপনি যখন আপনার যোগ্যতায় প্রমাণ করতে পারেন নাই, আপনার তো কোনো জবাবদিহিতা নাই। তাহলে বিএনপির যে দাবি সেটি আপনার কাছে যৌক্তিক মনে হচ্ছে? না, আমি সমস্যা নিয়ে আমার কোনো আলোচনা নেই। আমি মনে করি ইলেকশন এবছরের অক্টোবরের মধ্যে হওয়া সম্ভব, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। এখন বিএনপি নিশ্চয়ই তাদের একটা হিসাব আছে, তারা সেই হিসাব করে যদি জুন মাস বলে এটা তাদের ব্যাপার। সেটির আগে যে তারা মৌলিক যে সংস্কারের কথা বলছিলেন যাতে করে এ ধরনের ফ্যাসিবাদী একনায়ক ব্যবস্থা আর দেশে ফেরত আসতে না পারে, সেটিকে এই সময়ের মধ্যে করা সম্ভব বলে আপনি মনে করেন? এটা পৃথিবীর কখনোই সম্ভব না। আমি আরেকটা ছোট্ট উদাহরণ শেষ করি আপনাকে। দেখেন, যারা মুসলমান আছে তাদের জন্য জীবনধারাটা কি আছে? কোরআন। কোরআন তো একটা, সারা দুনিয়ার জন্য একটা না। এই কোরআন যারা মানে সব মুসলমান কি একরকম? একরকম তো না। আমি দুষ্ট মুসলমান, আপনি খুব ভালো মুসলমান, তা আপনার জন্য আমার জন্য কি অন্য কোরআন? এই একই কোরআন তো। তাহলে কোরআন কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হলো কোরআন যে ফলো করছে সে কেমন। তো সংবিধান কোনো বিষয় অতটা জরুরি বিষয় না। জরুরি বিষয় হলো সংবিধানটাকে ফলো করছে। এই যে শেখ হাসিনা যে বলছে এই সংবিধানে খারাপ সংবিধান মানলাম, এই সংবিধানে কোথাও লেখা আছে যে প্রধানমন্ত্রী বোন প্রধানমন্ত্রীর মতো পাওয়ারফুল হবে, প্রধানমন্ত্রী বোন আইজি নিয়োগ করবে? আছে লেখা? নাই তো। জি, সংবিধান সংস্কার তাহলে কি আপনার এই প্রধানমন্ত্রী বোনকে আইজি নিয়োগ করতো না? করতো, সবাই জানে, ওপেন সিক্রেট এটা। তো ঘটনা হলো কি, কে কতটা ব্যবহার করতে পারে, জবাবদিহিতাটা হলো ইম্পর্টেন্ট। যদি এত কিচ্ছু লাগে না তো, যদি ইলেকশনটা ঠিক থাকতো